প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি টিউলিপ সিদ্দিকের চ্যালেঞ্জ কি গ্রহণ করতে পারবেন ডক্টর ইউনূস? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জানেন যে অধ্যাপক ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী এবং ব্রিটিশ সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী গত 4 জুনের ডেটে একটি চিঠি দিয়েছেন আসন্ন ডক্টর ইউনূসের লন্ডন সফর উপলক্ষে। এবং লন্ডন সফরে তিনি টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎ চেয়েছেন। সাক্ষাতের বিষয় মূলত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ যেসব অভিযোগে বাংলাদেশের দুদক তদন্ত করছে, এসব নিয়ে তিনি কথা বলতে চাইবার আগ্রহ প্রকাশ করে একটি চিঠি দিয়েছেন। এবং এই চিঠিটি মূলত আজকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এই প্রতিবেদনের আলোকে এই চিঠির বিষয়টি জানা গেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তাই অধ্যাপক ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকী। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি ভারতে চলে যান। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে শোরগোল হয়েছে। এর মধ্যে টিউলিপ কিংবা তার মা শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ৭,২০০ বর্গফুটের প্লট নেওয়ার দুর্নীতি দমন কমিশনের অভিযোগ রয়েছে। টিউলিপ আগাগোড়ায় এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। আর টিউলিপের আইনজীবীরা বলেছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর কোনো ভিত্তি নেই। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করছে না বলেও অভিযোগ টিউলিপের লন্ডনে ফ্ল্যাট নিয়ে অভিযোগ ওঠার পর সেটা নিয়ে তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপদেষ্টা লরি ম্যাগনাস। তিনি বলেন, মন্ত্রী হিসেবে মানদণ্ড ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িত নন টিউলিপ। এরপরও সিটি মিনিস্টারের পদ স্বেচ্ছায় ছেড়ে দেন টিউলিপ সিদ্দিক। এটি গত জানুয়ারিতে এই তদন্তটা হয়েছে এবং টিউলিপ এমন কোনো ক্ষমতার অপব্যবহার করে ব্রিটেনে ফ্ল্যাট নিয়েছেন এমন কোনো অভিযোগ পাননি ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাস, যার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের কোর্ট কাচারি, বাংলাদেশের দুদক টিউলিপকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে। এই প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ। তাই গত সপ্তাহে টিউলিপ চিঠিটা লিখেছেন। সেখানে তিনি লিখেছেন আসছে সপ্তাহে অধ্যাপক ইউনূসের লন্ডন সফরের সময় তার সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ। লন্ডন সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ করার কথা রয়েছে। চিঠিতে টিউলিপ আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ দুদকের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করবে। টিউলিপ লিখেছেন, আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি। 1 দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে।
তবে এটা সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি, বসবাস করেছি বা নিজের পেশা জীবন গড়ে তুলেছি। কি অবাক, কি বিস্ময়কর ব্যাপার যে টিউলিপ সিদ্দিকী, যার জন্ম ইউকেতে, যিনি বেড়ে উঠেছেন লন্ডনে, যিনি পড়াশোনা করেছেন লন্ডনে, যিনি রাজনীতি করেন লন্ডনে, তার জন্য একজন ব্রিটিশ নাগরিক, একজন সাধারণ নাগরিক নন, ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার, ব্রিটিশ সাবেক মন্ত্রী, তার বিরুদ্ধে বাংলাদেশে নানা রকম অভিযোগ করা হচ্ছে এবং অভিযোগ করার প্রেক্ষিতে বাংলাদেশের কিছু রাষ্ট্রীয় সংস্থা যেমন দুদক তার নামে তদন্ত করছে। এমনকি টিউলিপ সিদ্দিকী এই চিঠিতে এমনও লিখেছেন যে এই বিষয়টি আমি দুদকের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম। তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ এর আগ্রহ দেখায়নি। তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠি পাঠাচ্ছে, লিখেছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ যোগ করেন, এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অধ্যাপক ইউনূসের প্রতি লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক আরো বলেন, আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন, এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত করা কতটা জরুরি। টিউলিপের দাবি, তিনি তার খালার বিরোধীদের পরিচালিত একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। গত মাসে বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। বাংলাদেশে এমন কোনো পরোয়ানা বা আদালতের শুনানির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন টিউলিপ। তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ 2B প্রত্যর্পণ চুক্তির আওতাভুক্ত দেশ হওয়ায় যুক্তরাজ্যে কাউকে গ্রেপ্তার করতে হলে বাংলাদেশ থেকে স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে হয়, যা মন্ত্রী বা বিচারক পর্যায়ে যাচাই করে অনুমোদন দিতে হয়। আমি খানিক আগে যেটা বলছিলাম যে গত বছর যুক্তরাজ্যে সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ ওঠার পর টিউলিপ নিজেই ব্রিটিশ মন্ত্রীদের আচরণ বিধি তদারক কর্মকর্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপদেষ্টা ম্যাগনাসের কাছে হাজির হন। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ না পাওয়ায় গত জানুয়ারিতে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার, ব্রিটিশ সাবেক মন্ত্রী, ব্রিটিশ তদন্ত সংস্থা থেকে অব্যাহতি পাচ্ছেন, কিন্তু বাংলাদেশে এমন একজন ব্যক্তির নামে কুৎসা রটানো হচ্ছে প্রতিনিয়ত, এবং তার প্রেক্ষিতে টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন অর্থাৎ আগামীকাল তিনি যে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছেন এবং 10 তারিখ থেকে তিনি 13 তারিখ পর্যন্ত লন্ডনে থাকবেন, এই সময়ে যাতে তিনি একটি সাক্ষাৎ দেন এই জন্য চিঠি দিয়েছেন গত 4 তারিখের ডেটে। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একজন ব্রিটিশ এমপি, একজন ব্রিটিশ সাবেক মন্ত্রীর এবং একজন ব্রিটিশ নাগরিকের, যিনি জন্মগ্রহণ করেছেন ব্রিটেনে, তার শেকড় হয়তো বাংলাদেশে আছে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, কিন্তু তিনি তো বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্কই নেই। এই যে মিথ্যা বানোয়াট যে অভিযোগগুলো করা হচ্ছে, এই অভিযোগ খণ্ডনের জন্য হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারের সাথে কি সাক্ষাৎ করবেন? টিউলিপ সিদ্দিকের এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস গ্রহণ করবেন? গ্রহণ করবেন বলে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সৎ সাহসটি আসলে নেই। এখন যদি সৎ সাহস হয়, আগামী 3-4 দিনে যদি টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ হয়, তাহলে মনে করব যে ডক্টর ইউনূসের সৎ সাহস আছে। যদি সাক্ষাৎটি তিনি না করেন, তাহলে বুঝে নিতে হবে যে ডক্টর ইউনূস একজন ভীরু, একজন কাপুরুষ, তার চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো ক্ষমতা নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং
লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে কেমন আছেন মহামান্য রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন ইতিমধ্যেই যে গতকালকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার পরক্ষণে তিনি বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। যাই হোক, যেভাবেই হোক, ঈদের দিন অন্ততপক্ষে এটি গণমাধ্যমে খুব একটা আসেনি। গণমাধ্যমে এসছে হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎটি মূলত সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের ছবি সহ একটি পোস্ট দেওয়া হয়েছে। তার সূত্রে জেনেছে সবাই এবং একই সাথে দুই একটি গণমাধ্যমে এসছে। আমি সকাল থেকে কমপক্ষে 15টি গণমাধ্যম দেখেছি, এর মধ্যে সীমিত 2-3টি গণমাধ্যমে এসছে। আর সরকারি গণমাধ্যম তো দূর কি বাদ। রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধান সাক্ষাৎ করেছেন সরকারি বাংলাদেশ সংবাদ সংস্থা, বিটিভি বা এই ধরনের সরকারি যে বার্তা সংস্থাগুলো, সেগুলোতে কিন্তু রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের এই খবরটি আসেনি। দেখুন, ঈদের দিন মানে একটি বিশেষ দিন। এই বিশেষ দিনগুলোতে 2 ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এসব দিনে মহামান্য রাষ্ট্রপতিকে কিন্তু বছরের অন্যান্য সময় সরব না দেখলেও এসব দিনে সরব দেখা যায় এবং বঙ্গভবনের একটা আলাদা জৌলুস দেখা যায়। কিন্তু আমরা দেখছি যে এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় রাষ্ট্রপতির সরব নেই, বঙ্গভবন জৌলুসহীন। আমি শুরুতে, ঈদের দিনের শুরুতেই যদি বলি যে ঈদের নামাজ রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় ঈদগায় প্রতি বছর বা প্রতি ঈদের নামাজ আদায় করেন। গত ঈদুল ফিতর থেকে রাষ্ট্রপতির জাতীয় ঈদগায় যাওয়া এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা। গত ঈদুল ফিতরে রাষ্ট্রপতিকে যেতে দেওয়া হয়নি। আমি যদি এইভাবে বলি তাহলে ভুল হবে না, জাতীয় ঈদগায় যেতে দেওয়া হয়নি। এবার ঈদুল আজহায় রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগায় যেতে দেওয়া হয়নি। তিনি নামাজ পড়েছেন কোথায়? বঙ্গভবনে। বঙ্গভবনের মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করেছেন। আমি যেটি বলছিলাম যে বিশেষ দিনে একটা আলাদা জৌলুস থাকে। এই যে আমি যে কয়েকটা দিনের কথা বললাম, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ, এই ঈদকে কেন্দ্র করে বঙ্গভবনে একটা সংবর্ধনার আয়োজন হয় প্রতি বছর। এখানে প্রায় কমপক্ষে 1,500 মানুষকে আমন্ত্রণ জানানো হয় রাষ্ট্রপতির সাথে শুভেচ্ছা বিনিময় করবার জন্য। দেশের বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাহিত্যিক, বিভিন্ন শ্রেণী পেশার দেশের বিশিষ্ট জনদের, এবং সব মিলিয়ে প্রায় 2,000-এর উপর লোক সমাগম হয় বঙ্গভবনের এই সংবর্ধনায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত ঈদুল ফিতর থেকে গতকাল ঈদুল আজহা গেছে, কোনো সংবর্ধনা নেই, কেউ যায় না বঙ্গভবনে, কেউ, মানে এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা। সেনাপ্রধান গেছেন, সেনাপ্রধান বা 3 বাহিনী প্রধান গত ঈদুল ফিতরেও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন, গতকালকেও সাক্ষাৎ করেছেন। আমি বলতে চাই, সেনাপ্রধান বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন 5 আগস্ট সময়কালে, তিনি দায়িত্ব নিয়েছিলেন, আমি দায়িত্ব নিচ্ছি, তার উচ্চারণটি বারবার সামনে এসে যায়। আমি সেনাপ্রধান ছাড়া এই মুহূর্তে কাউকে বলতে পারি না, কারণ অন্যান্য যে বডি আছে, বিশেষ করে বর্তমান যে সরকারটি, সেই সরকারটি আসলে বৈধ নয়, আমার দৃষ্টিতে বৈধ নয়, আইনের দৃষ্টিতেও বৈধ নয়।
এই যে যে সরকারটি গড়ে উঠেছে সুপ্রিম কোর্টের একটি রেফারেন্সের ভিত্তিতে, সেই রেফারেন্সের শুরুতে যে বাক্যটি বলা হয়েছে যে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এইটি দিয়ে শুরু করা হয়েছে রেফারেন্সের। সুপ্রিম কোর্টের যে একটা ভুয়া রেফারেন্স ব্যবহার করেছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এই শুরুর বাক্যটাই মিথ্যা। কারণ প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো রকম চিহ্ন কোথাও পাওয়া যায়নি। একটা মিথ্যা দিয়ে এই সরকারটি গঠিত হয়েছে। আমি সেনা প্রধানের কাছে প্রশ্ন করতে চাই যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি আপনার দায়িত্ব নেওয়া বাংলাদেশের রাষ্ট্রপতি কেমন আছে? আপনি রাষ্ট্রপতির সাথে সদ্ভাব রাখছেন, সাক্ষাৎ করছেন, কিন্তু রাষ্ট্রপতিকে, আপনার দায়িত্ব নেওয়া বাংলাদেশে আপনি রাষ্ট্রপতিকে কেমন রেখেছেন? রাষ্ট্রপতি বাংলাদেশের একটা স্বাধীনতা, সার্বভৌমত্ব বা পুরো রাষ্ট্রের প্রতীক, রাষ্ট্র ব্যবস্থার প্রতীক। এই দেশ, এই বাংলাদেশ রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। সাংবিধানিকভাবে যদিও রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, আমাদের সংবিধান রাষ্ট্রপতির ক্ষমতাকে সীমিত করে রেখেছে, কিন্তু প্রত্যেকটা কাজ কর্ম রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। ছোটখাটো একটা বদলি, একটা নিয়োগ, একটা পদোন্নতি, দেখবেন যে সেখানে লেখা আছে যে একজন উপসচিব হয়তো সিগনেচার করেন, সেখানে লেখা আছে রাষ্ট্রপতির আদেশ ক্রমে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাষ্ট্রপতির আদেশ ক্রমে যাবতীয় আদেশ নির্দেশ পালিত হয় রাষ্ট্রের। সেই রাষ্ট্রপতি, সেই সার্বভৌমত্বের প্রতীক রাষ্ট্রপতিকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হয়েছে। রাষ্ট্রপতির বঙ্গভবনে যে স্টাফ, তাদেরকে কমিয়ে ফেলানো হয়েছে। এই মুহূর্তে রাষ্ট্রপতির যদি বলা যায় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাষ্ট্রপতির যে একটা প্রেস উইং থাকে, সেই প্রেস উইংটা বন্ধ করে দেওয়া হয়েছে। কমপক্ষে 3 জন সদস্য থাকে, একজন প্রেস সচিব থাকেন, একজন উপপ্রেস সচিব থাকেন, একজন সহকারী প্রেস সচিব থাকেন। এটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির মিডিয়া কাভারেজ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি গণমাধ্যম বঙ্গভবনে যাওয়া নিষেধ। বিটিভি যায় না, বাংলাদেশ সংবাদ সংস্থা যায় না, কেউ যায় না। এমনকি প্রাইভেট গণমাধ্যমেও এক প্রকার রাষ্ট্রপতির কোন সংবাদ প্রকাশ করা নিষেধ। রাষ্ট্রপতি ঈদুল আজহা উপলক্ষে একটি বাণী দিয়েছেন। এই বাণীটি আপনি কটা গণমাধ্যমে দেখেছেন? গণমাধ্যম তো দূরের কথা, সরকারি গণমাধ্যমেও দেখেননি। অথচ সরকার, রাষ্ট্রপতির নামে গণমাধ্যমও পরিচালিত হয়। শুধু তাই নয়, বঙ্গভবনের আভ্যন্তরীণ বিষয় যে বঙ্গভবনের ওয়েবসাইটেও রাষ্ট্রপতির বাণীগুলো নিয়মিত আপলোড করা হতো। গত ফেব্রুয়ারি মাসের পরে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির আর কোনো বাণী বঙ্গভবনের ওয়েবসাইটে খুঁজে পাবেন না। দেখুন, রাষ্ট্রের রাষ্ট্রাচার বা রাষ্ট্রের রেওয়াজ হচ্ছে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী বিদেশ সফর করে এলে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। আপনি এই যে বর্তমানে যে একজন ভারপ্রাপ্ত সরকার প্রধান আছেন, প্রধানমন্ত্রীর স্থলে, প্রধানমন্ত্রীর প্যারালালে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিগত 10 মাসে রেকর্ড বিদেশ সফর করেছেন। এই রেকর্ড বিদেশ সফর করে রেকর্ড 10টি বিদেশ সফর করেছেন। সারা পৃথিবীতে হয়তো এটি রেকর্ড হবে। এবং এই যে আগামীকালকে তিনি 11তম সফরে যাচ্ছেন, ইউকেতে, লন্ডনে যাচ্ছেন। তো এই 10টি সফর করে এসে রাষ্ট্রপতির সাথে একটি বার সাক্ষাৎ করেননি, অর্থাৎ রাষ্ট্রের যে রেওয়াজ, সেই রেওয়াজটি ডক্টর মোহাম্মদ ইউনূস ভঙ্গ করেছেন। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস গত বছরের 8 অগাস্ট মহামান্য রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়ে এসেছেন। সেই শপথ নিয়ে আসা প্রধান উপদেষ্টা, অবৈধ প্রধান উপদেষ্টা, আইন বহির্ভূত প্রধান উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতিকে মানেন না। অন্যদিকে এই মহামান্য রাষ্ট্রপতির কাছে একের পর এক সরকারের তরফ থেকে অধ্যাদেশে সাইন করবার জন্য পাঠানো হয়।
এ যাবৎ কমপক্ষে প্রায় শখানেক বা শতাধিক হবে, এই মুহূর্তে শতাধিক পেরিয়ে গেছে, অধ্যাদেশ জারি করে নেওয়া হয়েছে। আইনের দিক দিয়ে রাষ্ট্রপতির কাছে আমি আশ্রয় নিচ্ছি, রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছি, রাষ্ট্রপতির কাছ থেকে অধ্যাদেশ জারি করে নিচ্ছি, অথচ আমি রাষ্ট্রপতিকে মানছি না। প্রধান উপদেষ্টার রাষ্ট্রপতির সাথে এক প্রকার মুখ দেখা দেখি বন্ধ। আপনারা দেখেছেন যে বিগত বিজয় দিবস, স্বাধীনতা দিবস কিংবা 21শে ফেব্রুয়ারি যে গেল, এই সর্বশেষ, সেগুলোতে পুষ্পমাল্য অর্পণ বেদিতে, শহীদ বেদিতে কিংবা জাতীয় স্মৃতিসৌধে আমরা বিগত সময়ে দেখেছি, রাজনৈতিক সরকার যখন ছিল, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে থাকেন, একজন দেন আরেকজন ফিরে আসেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি করেছেন, রাষ্ট্রপতি পুষ্পমাল্য অর্পণ করেন, করে উনি চলে যাবার পরে কয়েক মিনিট পরে, 5 মিনিট 10 মিনিট পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পুষ্পমাল্য অর্পণ করেন। অর্থাৎ এভাবে নানাভাবে রাষ্ট্রপতিকে এক প্রকার অবমাননা করা হচ্ছে। এবং শুধু তাই নয়, রাষ্ট্রপতিকে যদি বলেন যে এই মুহূর্তে বঙ্গভবন বন্দী, গৃহবন্দী, সেটু ভুল হবে না। তাকে বাইরে কোথাও যেতে দেওয়া হয় না, তিনি বাইরে কোথাও যেতে পারেন না, তার কোনো সংবাদ, তার কোনো কথা, তার কোনো বক্তব্য বাইরে প্রকাশ হয় না। আমি খানিক আগে যেটি বললাম, অর্থাৎ বঙ্গভবন অবরুদ্ধ। আর বঙ্গভবন অবরুদ্ধ মানে বাংলাদেশ অবরুদ্ধ, কারণ বঙ্গভবনের নামে, মহামান্য রাষ্ট্রপতির নামে বাংলাদেশ পরিচালিত হয়, সেই পরিচালনা এখন হচ্ছে না, যদিও রাষ্ট্রপতির নামে পরিচালিত হচ্ছে। এখনো আপনি এটি করতে হবে, এটি হচ্ছে নিয়ম যে বাংলাদেশে যা কিছু রাষ্ট্রীয় আদেশ, রাষ্ট্রীয় নির্দেশ পালিত হয় রাষ্ট্রপতির আদেশ ক্রমে, কিন্তু এই আদেশ ক্রমে, যার আদেশ ক্রমে, তাকে এক প্রকার অবরুদ্ধ, এক প্রকার বন্দী করে রাখা হয়েছে। এজন্যই আমি বলছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঈদের দিন মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন, অত্যন্ত সাধুবাদ, অত্যন্ত ইতিবাচক, কিন্তু তিনি মহামান্য রাষ্ট্রপতিকে কেমন রেখেছেন। আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করব না, ডক্টর মোহাম্মদ ইউনূস আমার সরকার নয়, আমি এই সরকারকে মানি না। আমি সেনাপ্রধান আইনের অধীনে, সংবিধানের অধীনে, চাকরি বিধির অধীনে, বাংলাদেশের প্রচলিত চাকরি বিধির অধীনে 2018 সালের সর্বশেষ আপডেটেড চাকরি বিধির অধীনে সেনাপ্রধান নিয়োজিত, এবং দেশের ক্রান্তিকালে গত 5 অগাস্ট তিনি হাল ধরেছিলেন। হাল ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটি গঠন করে দিয়েছেন, তবু আমি এই সরকারকে অবৈধ বলছি, এই সরকারকে আমি মানি না। এজন্য আমি জিজ্ঞেস করতে চাই, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনার দায়িত্ব নেওয়া দেশে আপনি একজন কাকে দায়িত্ব দিয়েছেন? আপনি যদি নিজে দায়িত্ব নিতেন তাহলে মনে হয় এ ধরনের ঘটনাগুলো ঘটতো না, কিন্তু আপনার দায়িত্ব নেওয়া দেশে যে রাষ্ট্রপ্রধান, এমনকি আপনার বাহিনীর, আপনার 3 বাহিনীর, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি, আপনার নিয়োগটিও হয়েছে রাষ্ট্রপতির আদেশ ক্রমে, আপনি সেই মহামান্য রাষ্ট্রপতিকে কিভাবে রেখেছেন? আমার প্রশ্ন। আমরা আশা করব, প্রত্যাশা করব, বঙ্গভবন এবং মহামান্য রাষ্ট্রপতি যে শ্বাসরুদ্ধকর, এক প্রকার অবরুদ্ধ, এক প্রকার গৃহবন্দী, বঙ্গভবন বন্দী হয়ে আছেন, এই অবরুদ্ধতা প্রত্যাহার করা হবে। তাকে নিয়মিত তার খবর, সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা হবে বাকি দিনগুলোতে, এবং তার যে স্বাভাবিক কার্যক্রম, একটা রাজনৈতিক সরকারের সময় রাষ্ট্রপতি একটা ভিন্ন রকম জৌলুসতা নিয়ে থাকে। আমরা প্রত্যাশা করব যে, আমি সেনাপ্রধানের কাছেই প্রত্যাশা করতে চাই, অন্য কারো কাছে নয়, যে রাষ্ট্রপতি সেই জৌলুসতা নিয়ে থাকবেন। কারণ এই মুহূর্তে রাষ্ট্রপতির সত্যিকার অর্থে
দায়িত্ব পালন করা সবচেয়ে বিব্রতকর অবস্থার মধ্যে, এবং সবচেয়ে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালন করছেন। এবং তাকে বিব্রতকর অবস্থায় কিভাবে ফেলানো হয়েছে, এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকারের যে সাঙ্গপাঙ্গরা আছেন, তারা কিন্তু খোয়াব দেখেছিলেন, খোয়াব নামায় এটি দেখেছিলেন যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করবেন। রাষ্ট্রপতিকে যে মুহূর্তে তারা অপসারণ করতে পারেননি, সেই মুহূর্তে এক প্রকার তারপর থেকে একে একে রাষ্ট্রপতিকে অবরুদ্ধ করা, রাষ্ট্রপতির মিডিয়া কাভারেজ বন্ধ করা, এবং নানা রকম যত রকম নিয়ন্ত্রণ আরোপ আছে, যত রকম অসহযোগিতা আছে, সেগুলো করা শুরু করেছেন এবং সেগুলো এখন পর্যন্ত চলছে। এগুলো বন্ধ হোক, আমরা সেটাই প্রত্যাশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।